আমি একটা শিক্ষিত ভদ্র পরিবারের ছেলে। ছোট থেকেই আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। বাবা, কাকা, জ্যাঠার পরিবার মিলে প্রায় ২১ জনের সদস্য ছিল আমাদের ফ্যামিলিতে। আমাদের এত বড় ফ্যামিলির হেড ছিলেন একজনই। তিনি হলেন আমাদের জ্যাঠামশাই। তবে আমাদের বাড়িতে একটা অদ্ভুত নিয়ম ছিল। সেটা হলো বাড়ির কোনো ছেলের যখনই বিয়ে হতো, নতুন বউকে প্রথম রাত আমাদের জ্যাঠামশাইয়ের ঘরে গিয়ে কাটাতে হতো। আর এই নিয়মটা মানার ২ মাসের মধ্যেই সেই নতুন বউ গর্ভবতী হয়ে যেত। কিন্তু আমার এই নিয়মটা একদমই পছন্দ ছিল না। তাই আমার যখন বিয়ে হয়েছিল আমি এই নিয়মটা মানতে চাইনি। আর নিজের বউকে জ্যাঠামশাইয়ের ঘরে প্রথম রাত কাটানোর জন্য যেতেও দিইনি। কিন্তু ৪ বছর হয়ে যাওয়ার পরও যখন আমার বউয়ের বাচ্চা হলো না, তখন আমি এক প্রকার নিরুপায় হয়েই একদিন রাতে আমার বউকে জ্যাঠামশাইয়ের ঘরে পাঠিয়ে দিলাম। তারপর একদিন আমি নিজেও ওই ঘরে গিয়ে লুকিয়ে পড়লাম। তারপর আমি যা দেখলাম তা দেখে তো আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। ছোটবেলা থেকেই আমার বাবা কাজের সূত্রে বাইরে থাকতেন, তাই জ্যাঠামশাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। আমার সব আবদার উনিই মিটিয়েছেন। তাই আমিও ছোটবেলা থেকেই জ্যাঠামশাইকে খুব ভালোবাসতাম। কিন্তু তখন আমি ওনার আসল চেহারাটা জানতাম না। উনি যে কতটা নোংরা একটা মানুষ সেটা আমি আগে বুঝিনি। আমার কাকা দাদারা অন্য বাড়ির মেয়ে বউদের খুব সম্মান করতেন, তাই পাড়ায় একটা ভদ্র ফ্যামিলি বলেই আমাদের পরিচিতি ছিল। কিন্তু আমাদের পরিবারের বউদের সাথেই যে এতটা নোংরা ব্যবহার করা হয় তা আমি ভাবতেও পারিনি। আমাদের বাড়ির হেড ছিলেন আমার জ্যাঠামশাই। বাড়ির সবাই ওনার কথা শুনে চলতেন। এমনকি বাড়ির বউরাও ওনার সামনে জোরে কথা পর্যন্ত বলতেন না। কিন্তু আমাদের বংশের যে একটা অদ্ভুত নিয়ম ছিল সেটা শোনার পর বেশিরভাগ মানুষই তাদের বাড়ির মেয়ের বিয়ে আমাদের বাড়ির ছেলেদের সাথে দিতে রাজি হতেন না। আমি ছোট থেকে দেখে আসছি, আমাদের বাড়ির যে ছেলেরই বিয়ে হোক না কেন, নতুন বউকে বিয়ের প্রথম রাত আমার জ্যাঠামশাইয়ের ঘরে কাটাতে হতো। ছোটবেলায় তো আমি এইসব কিছুই বুঝতাম না। কিন্তু ধীরে ধীরে যখন আমি বড় হতে থাকি তখন এই নিয়মটা নিয়ে আমার মনে অদ্ভুত প্রশ্ন আসতে শুরু করে। আমি অনেক চেষ্টা করেছিলাম এর আসল রহস্যটা জানার, কিন্তু বাড়ির কেউই এই ব্যাপারে কিছু বলতে রাজি ছিলেন না। এমনকি আমার মাও আমাকে এইসব নিয়ে বেশি মাথা ঘামাতে বারণ করেছিলেন। না জানি কত বছর ধরে এই অদ্ভুত নিয়মটা আমাদের বংশে চলে আসছে। তবে অবাক করার মতন ব্যাপার এটাই ছিল যে যে মেয়ে জ্যাঠামশাইয়ের ঘরে রাত কাটাতো সেই ২ মাসের মধ্যে গর্ভবতী হয়ে যেত। আমার এই ব্যাপারটা খুব অদ্ভুত লাগতো। আর তাছাড়া আমি এটা পছন্দও করতাম না। আমার আগে আরও ৩ জন বড় দাদা ছিলেন, আর তাদের বউদের সাথেও একই নিয়ম মানা হয়েছিল। ওরা কেউই এর বিরোধিতা করেনি। কিন্তু এখন আমি এর পিছনে লুকিয়ে থাকা আসল রহস্যটা জানতে চাই। কারণ বাড়িতে আমার বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে, আর আমি জানতাম যে আমার বউয়ের সাথেও একই নিয়ম মানা হবে। কিন্তু আমি এটা কখনোই চাই না। তাই বিয়ের পর যখন দাদা বৌদিরা আমার বউকে জ্যাঠামশাইয়ের ঘরে নিয়ে যাওয়ার জন্য এলো, আমি দাদাদের সোজা বলে দিয়েছিলাম যে আমি আমার বউকে জ্যাঠামশাইয়ের ঘরে যেতে দেব না। এই বলে আমি আমার বউয়ের হাত ধরে নিজের ঘরে নিয়ে চলে গেলাম। আমি ভেবেছিলাম হয়তো জ্যাঠামশাই আমার এই ব্যবহারের জন্য আমার উপর রাগ করবেন, কিন্তু জ্যাঠামশাই আমার সাথে আগের মতোই ব্যবহার করছিলেন। কিন্তু আমার বিয়ের ৩ বছর হয়ে গেলেও এখনো পর্যন্ত আমার কোনো সন্তান হয়নি। অনেক ডাক্তার দেখিয়েছি, সব রিপোর্ট নর্মাল, তবুও আমাদের বাচ্চা হচ্ছিল না। আমার ছোড়দা আমাকে সব সময় বলতো যে ভাই, তুই তোর বউকে জ্যাঠামশাইয়ের ঘরে না পাঠিয়ে খুব ভুল করেছিস। এর জন্য তোকে সারা জীবন পস্তাতে হবে। তুই কোনোদিনও বাবা হতে পারবি না। ওর কথা শুনে আমার খুব রাগ হতো। একটা বাচ্চার জন্য আমি আমার বউকে কি করে অন্য একজন পুরুষের ঘরে পাঠিয়ে দেব? সে যতই আমার জ্যাঠামশাই হন না কেন, আমার বউয়ের কাছে তো উনি পরপুরুষই। আর তাছাড়া আমি এতটাও কাপুরুষ নই যে নিজের বউকে নিজের হাতেই অন্যের কাছে পাঠিয়ে দেব। আমার বউয়েরও এইসব একদম পছন্দ হতো না। কিন্তু ধীরে ধীরে যত সময় এগোতে থাকলো
আমার বউকেও বাচ্চা না হওয়া নিয়ে কথা শুনতে হলো, কারণ আমাদের বংশে সবারই বাচ্চা ছিল। এমনকি আমার পরে যে ভাইয়ের বিয়ে হয়েছে তারও বাচ্চা হয়ে গেছিল। শুধু আমরাই ছিলাম যাদের বিয়ের এত বছর হয়ে যাওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত বাচ্চা হয়নি। আর ভবিষ্যতেও যে হবে তারও কোনো আশা দেখছিলাম না। আমার বউ এখন আর কারোর সাথে বেশি কথা বলে না, সারাক্ষণ মন মরা হয়ে বসে থাকে। কথায় কথায় কেমন যেন খিটখিটে হয়ে গেছে। তারপর একদিন ও নিজেই বলল যে আমাকে জ্যাঠামশাইয়ের ঘরে পাঠিয়ে দাও। ওর কথা শুনে আমার খুব রাগ হলো। আমি ওর মুখের উপরই বলে দিয়েছিলাম যে আমাদের যদি কোনোদিনও বাচ্চা নাও হয় তবু আমি জ্যাঠামশাইয়ের ঘরে তোমাকে পাঠাবো না। কিন্তু ও বলল যে আমরা তো আর সারা জীবন এইভাবে নিঃসন্তান হয়ে থাকতে পারবো না। আমিও বাকি সবার মতন মা হতে চাই, তাই আমাকে জ্যাঠামশাইয়ের ঘরে যেতেই হবে। কিন্তু তার সত্ত্বেও আমি ওকে বললাম যে তোমাকে আমি জ্যাঠামশাইয়ের ঘরে কিছুতেই যেতে দেব না। যদি আমাদের ভাগ্যে বাচ্চা থাকে তাহলে হবে, আর যদি না থাকে তাহলে হবে না। সব কিছু ভগবানের উপর ছেড়ে দাও। কিন্তু যত দিন যাচ্ছিল তত যেন আমার বউ বাচ্চার জন্য পাগল হয়ে উঠেছিল। ডাক্তারের চিকিৎসার পরও যখন কোনো আশার আলো দেখা যাচ্ছিল না, তখন আমার মনেও চিন্তা হতে শুরু করলো। আমি এটাই ভাবতে শুরু করলাম যে যেখানে সবাই বিয়ের প্রথম রাতে নিজেদের বউকে জ্যাঠামশাইয়ের ঘরে পাঠিয়ে দিয়েছিলেন, এমনকি আমার মা, জেঠিমা, কাকিমারাও এক রাতের জন্য জ্যাঠামশাইয়ের ঘরে গিয়ে থেকেছিলেন, আমিও যদি আমার বউকে এক রাতের জন্য ওনার ঘরে পাঠিয়ে দিতাম তাহলে কি এমন দোষ হতো? শেষমেশ আর কোনো উপায় না দেখে আমি একদিন জ্যাঠামশাইকে বললাম যে আজ আমি তোমার ঘরে আমার বউকে পাঠাবো। জ্যাঠামশাই শুধু বললেন ঠিক আছে, আর কিছু বললেন না। আমিও আর না দাঁড়িয়ে থেকে বাইরে বেরিয়ে এলাম। রাত যখন হলো আমি আগে থেকেই ভেবে নিয়েছিলাম যে আমার বউ জ্যাঠামশাইয়ের ঘরে যাওয়ার আগেই আমি নিজেই ওনার ঘরে গিয়ে লুকিয়ে থাকবো, দেখব উনি আমার বউয়ের সাথে কি করে। কিন্তু সেই রাতে আমার বড়দার শরীরটা হঠাৎ খারাপ হওয়ার কারণে আমার ওকে নিয়ে হাসপাতালে যেতে হয়েছিল। কিন্তু আমি যেহেতু আগে থেকেই জ্যাঠামশাইকে বলে রেখেছিলাম, তাই সেই রাতেই আমার বউ জ্যাঠামশাইয়ের ঘরে গেছিল। আমি পরের দিন যখন বাড়ি এলাম তখন আমার বউ নিজের ঘরেই শুয়েছিল। আমি ঘরে এসে ওকে জিজ্ঞাসা করলাম কাল রাতে জ্যাঠামশাইয়ের ঘরে কি হয়েছিল। শুনেও বলল আমার তো কিছুই মনে নেই, কারণ রাতে যখন আমি জ্যাঠামশাইয়ের ঘরে গিয়েছিলাম সারা ঘর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। উনি প্রথমে আমাকে খাটে বসতে বললেন, তারপর আমাকে একটা পান দিয়ে বললেন এটাকে খেয়ে নাও। পানটা খাওয়ার সাথে সাথেই আমার মাথাটা কেমন যেন ঝিমোতে লাগলো। তারপর আমার আর কিছুই মনে নেই। সকালে যখন ঘুম ভাঙলো তখন আমি দেখলাম জ্যাঠামশাইয়ের বিছানায় আমি শুয়ে আছি, আর জ্যাঠামশাই ঠাকুরের আসনের সামনে বসে পুজো করছিলেন। তারপর আমি নিজেই বাইরে বেরিয়ে চলে আসলাম। আমার বউয়ের কথা শুনে আমার একটু অদ্ভুত লাগলো, কারণ আমি তো নিজেই জ্যাঠামশাইয়ের ঘরে আমার বউকে পাঠিয়েছিলাম। তাহলে ওনার আবার আমার বউকে অজ্ঞান করার কি প্রয়োজন ছিল? এবার আমার এই ব্যাপারটা নিয়ে আরও বেশি কৌতূহল হতে শুরু করলো। জানার ইচ্ছে হলো এর পিছনে লুকিয়ে থাকা আসল রহস্যটা কী। কিন্তু বাড়ির কেউই তো এই ব্যাপারে মুখ খুলতে রাজি ছিলেন না। তাছাড়া আমিও একদিন সাহস করে জ্যাঠামশাইকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু উনি বললেন এখনও সঠিক সময় আসেনি। যেদিন সময় আসবে আমি নিজেই তোমায় সব প্রশ্নের উত্তর দেব। তারপর আমিও আর ওনাকে বেশি কিছু জিজ্ঞাসা করতে পারলাম না। ঠিক 1 মাসের মাথায় আমার বউ বলল যে ও গর্ভবতী। এটা শুনে আমি খুব খুশি হলাম, কিন্তু মনের মধ্যে কোথাও একটা সন্দেহ হলো। আমি ভাবলাম এই বাচ্চাটা আদৌ আমার তো? মা হতে পারবে জেনে আমার বউ তো খুব খুশি, আর এতদিন পর ওকে খুশি দেখে আমারও ভালো লাগছিল। তবু আমার মনের মধ্যে যে সন্দেহটা চলছিল সেটা ধীরে ধীরে আরও বাড়তে থাকলো। তবে আমি আমার মনের মধ্যে কি চলছে সেটা কোনোদিনই আমার বউকে বুঝতে দিইনি, কারণ অনেক দিন পর ও জীবনের সবথেকে বড় খুশিটা পেয়েছিল। আমি তো মনে মনে ভেবেই নিয়েছিলাম এই সন্দেহ নিয়ে তো আর সারা জীবন বাঁচা যায় না। তাই বাচ্চাটা যখন জন্মাবে আমি বউকে কিছু না জানেই বাচ্চাটার ডিএনএ টেস্ট করাবো, তাহলেই আসল সত্যিটা বেরিয়ে আসবে।
সত্যি বলতে এই ৯ মাস আমার মনের মধ্যে শুধু সন্দেহই ঘোরাফেরা করত। যখনই আমি এটা ভেবে খুশি হতাম যে এবার আমিও বাবা হতে পারবো, তখনই আমার সেই রাতের কথা মনে পড়ে যেত। ঠিক ৯ মাস পর আমার ছেলে হলো। বাড়ির সবাই তো খুব খুশি, এতদিন পর আমাদের বাচ্চা হলো। কিন্তু আমি লক্ষ্য করলাম যে বাড়ির সবার মধ্যে থেকে আমার জ্যাঠামশাই সবথেকে বেশি খুশি ছিলেন। আমার চোখে তখন সন্দেহের পর্দা ছিল, তাই ওনার খুশিকেও সন্দেহের নজরে দেখছিলাম আমি। বাচ্চা হওয়ার খুশিতে বাড়িতে খুব বড় একটা পুজোর আয়োজন করা হলো। সব কিছু মিটে গেলে আমি একদিন ঠিক করলাম ছেলেকে নিয়ে বাইরে বেরোবো, ওর ডিএনএ টেস্ট করাতে। হসপিটাল তো বাড়ির কাছেই, খুব একটা সময় লাগবে না। তারপর দুপুরে যখন সবাই খেয়ে শুয়েছিল, তখন আমি সুযোগ বুঝে ছেলেকে কোলে নিয়ে যেই বাড়ির মেন গেট দিয়ে বেরোতে যাব, অমনি আমার বউ পেছন দিয়ে ডাকলো, এই দুপুরবেলা রোদের মধ্যে ছেলেকে নিয়ে যাচ্ছ কোথায়? আমি বললাম বাবুকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। শুনেও বলল, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এতটুকু একটা বাচ্চাকে তুমি বাইরে নিয়ে যাচ্ছ ঘোরানোর জন্য? দাও আমাকে, ওকে দুধ খাওয়াতে হবে। এই বলে আমার বউ ছেলেকে নিয়ে ঘরে চলে গেল। আমি মনে মনে ভাবলাম, থাক আর কয়েক মাস যাক, তারপর না হয় টেস্ট করিয়ে নেব। কিন্তু তারপর আমি নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে টেস্টের কথাটা আমার মাথা থেকেই বেরিয়ে গেছিল। দেখতে দেখতে ছেলেটাও একটু বড় হয়ে গেল, আর আমার মনের মধ্যে যে সন্দেহটা ছিল সেটাও একটু কমতে থাকলো। আমি বউ বাচ্চাকে দেখে এটাই ভাবতাম যে হয়তো ভগবানই চান না যে ওই রাতের আসল সত্যিটা আমার সামনে আসুক। তাই আমিও যা আছে যেভাবে আছে তাকেই মেনে নিয়েছিলাম, আর বাচ্চাটাকে নিজেরই সন্তান বলে মেনে নিলাম। এইভাবেই ২ বছর কেটে গেল, আর আমার বউ আবারও গর্ভবতী হলো। এবার আমার মনে সেই পুরনো সন্দেহটা আবার ফিরে এলো, কারণ এবার তো আমি আমার বউকে জ্যাঠামশাইয়ের ঘরে পাঠাইনি, তাহলে ও গর্ভবতী হলো কি করে? আমার বউ কি তাহলে আমার কাছ থেকে কিছু লুকিয়েছে? ও আবার আমায় না জানিয়ে লুকিয়ে লুকিয়ে জ্যাঠামশাইয়ের ঘরে যায়নি তো? কিন্তু ও তো সেরকম মেয়ে নয়। তাহলে এই বাচ্চাটা, না, যেভাবেই হোক আমাকেই সন্দেহ থেকে বেরিয়ে আসতেই হবে। তাই ঠিক করলাম যে এবার ছেলের ডিএনএ টেস্ট করাবো। এখন তো ছেলে একটু বড় হয়ে গেছে, এখন ওকে নিয়ে বাইরে বেরোলে কেউ সন্দেহ করবে না। পরের দিনই আমি ছেলেকে নিয়ে হাসপাতালে গেলাম। এবার আমি এমার্জেন্সি রিপোর্ট করতে দিলাম, আর ১ ঘন্টার মধ্যেই আমি রিপোর্ট হাতেও পেয়ে গেলাম। কিন্তু রিপোর্টে যা লেখা ছিল তা দেখে তো আমি বিশ্বাসই করতে পারছিলাম না, কারণ রিপোর্ট নর্মাল ছিল, মানে এই বাচ্চাটা আমার। আমি কিছু বুঝতে পারছিলাম না। যদি এই বাচ্চাটা আমারই হয়, তাহলে ৪ বছর ধরে আমার বউ গর্ভবতী হতে পারল না কেন? কেন জ্যাঠামশাইয়ের ঘরে এক রাত থেকেই ও গর্ভবতী হয়ে গেল? আমি বুঝতে পারছিলাম না রিপোর্টে যা আছে সেটা বিশ্বাস করব, নাকি আমার মনের মধ্যে যে সন্দেহটা আছে। কিন্তু আমি তো এই সন্দেহটা দূর করার জন্যই টেস্ট করিয়েছিলাম, তাহলে এখন এত কেন ভাবছি? তাছাড়া আমার অন্য ভাইদেরও তো ২-৩টে করে বাচ্চা আছে, আর ওদের বউরাও শুধু এক রাতের জন্যই জ্যাঠামশাইয়ের ঘরে গিয়েছিলেন। তাহলে কেন আমাদের বাড়ির প্রত্যেকটা বউকে তাদের বিয়ের প্রথম রাত জ্যাঠামশাইয়ের ঘরে কাটাতে হয়? কি এমন হয় ওনার ঘরে যার জন্য উনি নতুন বউকে অজ্ঞান করেন? এর আসল রহস্যটা কি সেটা জানা আমার কাছে এখন খুবই জরুরি হয়ে পড়েছে, কারণ বাড়িতে আমার ছোট ভাইয়ের বিয়ের কথা চলছে, আর ওর বউয়ের সাথেও সেরকমই হবে, যেটা আমি একেবারেই পছন্দ করি না। আমি এর পিছনে লুকিয়ে থাকা আসল রহস্যটা জানতে চাই, কিন্তু কিভাবে সেটা আমি বুঝতে পারছিলাম না। কারণ আমি যখনই এই ব্যাপারে বাড়ির কাউকে জিজ্ঞাসা করি, সবাই কথাটা এড়িয়ে যায়। এমনকি জ্যাঠামশাইয়ের কাছে জানতে চাইলে উনি আমাকে চুপ করিয়ে দেন, শুধু বলেন একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আমি বুঝতে পারি না যে উনি কি ঠিক হওয়ার কথা বলছেন। এইভাবেই ৩ মাস কেটে গেল। এদিকে আমার ছোট ভাইয়েরও বিয়ে ঠিক হয়ে গেছে। আমি তো মনে মনে ভেবেই নিয়েছিলাম যে এটাই সুযোগ, এবার আমাকে জানতেই হবে যে প্রথম রাতে জ্যাঠামশাই নতুন বউদের নিজের ঘরে নিয়ে গিয়ে কি করেন। বিয়ের দিন আমি বাড়ির সবাইকে বললাম যে আমার বন্ধুর অবস্থা খুব খারাপ, এমার্জেন্সিতে ভর্তি আছে, আমাকে এক্ষুনি সেখানে যেতে হবে।
এই বলে আমি সবার সামনে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। সবাই এটাই ভাবলো যে আমি হসপিটালে গেছি, কিন্তু আমি বাড়ির পেছনের রাস্তা দিয়ে সোজা জ্যাঠামশাইয়ের ঘরের পেছনের দিকটায় গেলাম, আর ঘরের জানলাটা টপকে ওনার ঘরের ভেতরে ঢুকলাম। উনি তখন ঘরে ছিলেন না। আমি আস্তে করে ওনার আলমারির পেছনে গিয়ে লুকিয়ে পড়লাম। বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করার পর জ্যাঠামশাই ঘরে এলেন, কিন্তু নতুন বউ তখনও আসেনি। ঘরে এসেই জ্যাঠামশাই কি যেন একটা সুগন্ধ সারা ঘরে ছড়িয়ে দিলেন। গন্ধটা এমন যে আমারই হালকা হালকা নেশা হতে শুরু করলো। তবুও আমি কোনো মতে নিজেকে ঠিক রেখেছিলাম। আমি ধৈর্য ধরে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলাম, কারণ আজ এত বছরের লুকিয়ে থাকা সত্যিটা আমার সামনে আসতে চলেছে। ধৈর্য তো আমায় রাখতেই হবে। কিছুক্ষণ পরেই আমার কানে চেঁচামেচির আওয়াজ এলো। আওয়াজটা ছিল নতুন বউয়ের। তবে এটা নতুন কিছু না। আমাদের বাড়ির সব নতুন বউই তার বিয়ের প্রথম রাতে এইভাবেই চেঁচামেচি করে। কারণ যখন কোনো মেয়ে জানতে পারে যে প্রথম রাতই তাকে অন্য কারোর সাথে কাটাতে হবে, কোনো মেয়ের পক্ষেই সেটা মেনে নেওয়া সম্ভব না। তবে শেষ পর্যন্ত নতুন বউকে বাড়ির লোকেদের কথাই মেনে নিতে হয়। তাই প্রতিবারের মতো এবারও কিছুক্ষণ পরে চেঁচামেচি বন্ধ হয়ে গেল। আর শেষ পর্যন্ত ওটাই হলো যেটা আমাদের বাড়ির সব নতুন বউয়ের সাথেই হয়ে এসেছে। 5-10 মিনিট পরই বড় বৌদি নতুন বউকে জ্যাঠামশাইয়ের ঘরে নিয়ে আসলো। তারপর ওকে খাটে বসিয়ে বড় বৌদি ঘরের বাইরে বেরিয়ে দরজাটা ভেজিয়ে দিল। নতুন বউ ঘরে ঢুকতেই দেখলাম জ্যাঠামশাইও বাথরুমে চলে গেলেন। নতুন বউয়ের কাদো কাদো মুখটা দেখে আমার খুব খারাপ লাগছিল। কিছুক্ষণ পরে জ্যাঠামশাই বাথরুম থেকে বেরিয়ে আসলেন আর নতুন বউকে একটা পান খেতে দিলেন। নতুন বউ ভয় পাচ্ছে দেখে জ্যাঠামশাই ওর মাথায় হাত রেখে বললেন, বৌমা, ভয় পাওয়ার কিচ্ছু নেই, তুমি পানটা খেয়ে নাও। পানটা খাওয়ার 1-2 মিনিটের মধ্যেই নতুন বউ অজ্ঞান হয়ে বিছানায় পড়ে গেল। আমি অপেক্ষা করছিলাম জ্যাঠামশাই এর পরে কী করে সেটা দেখার জন্য। তারপর জ্যাঠামশাই নতুন বউকে আস্তে করে নিয়ে খাটে শুইয়ে দিলেন আর ওর ওপরে একটা চাদর দিয়ে দিলেন। কিন্তু এরপরে আমি আর কিছু দেখতে পেলাম না, কারণ ঘরটা একদম খুটখুটে অন্ধকার হয়ে গেছিল। আমি সারা রাত ওই ঘরেই লুকিয়েছিলাম। তারপর ভোরের দিকে যখন জ্যাঠামশাই বাথরুমে গেলেন স্নান করতে, সেই ফাঁকে আমি আস্তে করে আবার জানলা দিয়ে বাইরে বেরিয়ে গেলাম। রাতে আমি নিজের চোখে যা দেখেছি তা দেখার পর তো জ্যাঠামশাইকে প্রশ্ন করাটা খুবই প্রয়োজনীয় হয়ে উঠেছিল। কিন্তু আমার একটাই ভয় ছিল যে আমি যদি জ্যাঠামশাইকে সোজাসুজি প্রশ্ন করি তাহলে উনি বুঝতে পেরে যাবেন যে ওনার রাতের রহস্যটা আমি জেনে গেছি। আমার মনে শুধু বারে বারে একটাই প্রশ্ন আসছিল, কি এমন দরকার পড়ে যার জন্য জ্যাঠামশাইকে এইসব করতে হয়? অনেকবার আমি জ্যাঠামশাইকে কথায় কথায় এই ব্যাপারে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি, কিন্তু সবসময়ই উনি আমার কথাটা পাল্টে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এবার যখন 3 মাস পেরিয়ে যাওয়ার পরও আমার ভাইয়ের বউ গর্ভবতী হলো না, তখন বাড়ির সবাই চিন্তায় পড়ে গেলেন যে এরকম তো আগে কখনো হয়নি। কিন্তু এই ব্যাপারে জ্যাঠামশাইয়ের সাথে কথা বলতে কেউই সাহস পাচ্ছিলেন না। অবশেষে আমার মেজো কাকা ওনার সাথে এই ব্যাপারে কথা বলতে গেলেন। জ্যাঠামশাই ওনাকে বললেন যে আমার মনে হয় হয়তো এই রহস্যটা বাড়ির অন্য কেউ জেনে গেছে। যদি এমনটা না হতো তাহলে বৌমা এতদিনে গর্ভবতী হয়ে যেত। তারপর মেজো কাকা যখন জ্যাঠামশাইয়ের ঘর থেকে বেরিয়ে বাড়ির সবাইকে এই কথাটা জানালেন, তখন বাড়ির সবাই একে অপরের দিকে এক অদ্ভুত সন্দেহের দৃষ্টিতে তাকাতে শুরু করলেন। মেজো কাকার কথা শুনে আমি একটু অবাক হলাম যে জ্যাঠামশাই কিভাবে জানলেন ওনার রাতের রহস্যটা বাড়ির অন্য কেউ জেনে গেছে। তবে আমি সেদিন রাতে যা দেখেছি সেই ব্যাপারে বাড়ির কাউকে কিচ্ছু বললাম না, এমনকি আমার বউকেও এই ব্যাপারে কিছুই জানায়নি। কিন্তু বেশ কয়েক মাস পর জ্যাঠামশাই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তারপর একদিন জ্যাঠামশাই সবাইকে তার নিজের ঘরে ডেকে পাঠালেন। আমরা সবাই যখন ওনার ঘরে গেলাম, উনি বললেন যে সত্যি করে বলো, তোমাদের মধ্যে কে আমার ঘরের রাতের রহস্যটা জেনে গেছো? তোমাদের মধ্যে কে সেদিন আমার ঘরে লুকিয়েছিলে আর দেখেছিলে যে আমি নতুন বউয়ের সাথে কি করি? আমার মনে হয় যে আমি আর বেশি দিন বাঁচব না, তাই মরার আগে
যে সব সত্যিটা জেনে গেছে আমি তার সাথে কথা বলতে চাই। আমি ভাবলাম জ্যাঠামশাইকে প্রশ্ন করার এটাই সুযোগ। আমি তখন সাহস করে বললাম, জ্যাঠামশাই, সেদিন রাতে আমি ছিলাম আপনার ঘরে। এই কথা বলার সাথে সাথেই সবাই আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকলো। জ্যাঠামশাই তখন বাকি সবাইকে ঘরের বাইরে বেরিয়ে যেতে বললেন, আর আমাকে বললেন যে আমি যেন ঘরের দরজাটা বন্ধ করে ওনার পাশে এসে বসি। সবাই ঘরের বাইরে বেরিয়ে যাওয়ার পর আমি দরজাটা বন্ধ করে দিলাম আর ওনার কথা মতন পাশে গিয়ে বসলাম। তারপর জ্যাঠামশাই আমাকে জিজ্ঞাসা করলেন, সবার প্রথম তুমি এটা বলো যে তুমি এই সত্যিটা কিভাবে জানলে? তখন আমিও ওনাকে সব সত্যি বলে দিলাম যে সেই রাতে আমি আপনার ঘরে লুকিয়ে সব কিছু দেখছিলাম। জ্যাঠামশাই তখন আমার পিঠে হাত রেখে বললেন, আমাদের বাড়ির কেউই এই সত্যিটা এখনো পর্যন্ত জানে না, তাই তুমি এই সত্যিটা আপাতত নিজের মধ্যেই রেখো, কাউকে বলো না। আমি মরার পর বাড়ির সবাইকে একসাথে ডেকে তখন তুমি এই সত্যিটা সবাইকে বলে দিও। আমি জানি কেউ আমার মুখের উপর কিছু না বললেও সবার মনেই আমায় নিয়ে একটা খারাপ ধারণা আছে। আমি চাই যে আমার মৃত্যুর পর সবার মনের খারাপ ধারণাটা দূর হয়ে যাক। আমি তখন জ্যাঠামশাইকে জিজ্ঞাসা করলাম, এর পিছনে লুকিয়ে থাকা আসল রহস্যটা কী? আপনি আমায় বলুন, যাতে কেউ যদি আমাকে প্রশ্ন করে আমি যেন তার উত্তরটা দিতে পারি। উনি তখন কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, সবাই এটাই ভাবে যে যখনই কোনো নতুন বউ আমাদের বাড়িতে আসে প্রথম রাতেই আমি তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে খারাপ কিছু করি, কিন্তু এটা সত্যি নয়। আসল সত্যিটা হলো এটাই যে অনেক বছর আগে, মানে আমার ঠাকুরদার বাবার সময়কার কথা, যখন জাদুটোনা এইসব খুব হতো, কিন্তু আমার ঠাকুরদাদার বাবা এইসব একদম বিশ্বাস করতেন না। গ্রামে একজন মহিলা ছিলেন যিনি এইসব জাদুটোনা করতেন। একদিন আমার ঠাকুরদাদার বাবার সাথে ওনার খুব ঝগড়া ঝামেলা হয়। আমার ঠাকুরদাদার বাবা ওই মহিলাকে মুখের উপর বলে দিয়েছিলেন যে এইসব জাদুটোনা যা কিছু আপনি করেন তা মিথ্যে, আপনি মানুষকে ঠকান, আমি এইসবে বিশ্বাস করি না। তখন ওই মহিলা রেগে গিয়ে অভিশাপ দেন যে তুই আমার বিদ্যাকে অপমান করলি, তোর বাড়িতে আর কোনোদিনও বংশধর জন্মাবে না, তোর বাড়ির বউরা নিঃসন্তান থেকে যাবে। প্রথমে ঠাকুরদাদার বাবা এই অভিশাপকে তেমন একটা গুরুত্ব দেননি, কিন্তু ধীরে ধীরে ওনার অভিশাপটাই ফলতে থাকলো। আমাদের বংশের কোনো মহিলারই আর বাচ্চা হতো না। অবশেষে অনেক খোঁজ নিয়ে উনি এক প্রসিদ্ধ সাধু বাবার কাছে গিয়েছিলেন এবং ওনাকে যখন সব কথা জানালেন তখন উনি একটা উপায় বললেন। উপায় বলতে একটা মন্ত্র বলেছিলেন উনি, আর বলেছিলেন যখনই কোনো মেয়ে বাড়িতে নতুন বিয়ে হয়ে আসবে, বাড়ির যিনি সবথেকে বয়স্ক থাকবেন তিনি ওই বউকে প্রথম রাতে নিজের ঘরে নিয়ে যাবেন আর মন্ত্রটা পড়ে একটা পান খেতে দেবেন, যাতে তার উপর ওই জাদুর প্রভাব না পড়ে। আর হ্যাঁ, এই কথাটা যেন কেউ না জানতে পারে যে ঘরের মধ্যে কি হচ্ছে, এমনকি সেই নতুন বউও না। তাই ঘরে এমন একটা কিছু ছড়িয়ে দেবেন যাতে নতুন বউ অজ্ঞান হয়ে পড়ে। যদি কেউ এই সত্যিটা জেনে যায় তাহলে যে মন্ত্র পড়ে ওই জাদু খণ্ডানোর কাজ করছিল সে আর বেশি দিন বাঁচবে না। তবে হ্যাঁ, আরও একটা কথা খেয়াল রাখবেন, এই নিয়মটা 4 প্রজন্ম পর্যন্ত করতে হবে, তাহলেই এই অভিশাপ থেকে চিরদিনের মতন আপনার বংশ মুক্তি পাবে। সবার প্রথমে আমার বাবা আর তারও আগে আমার ঠাকুরদাদা আর ওনার বাবা এই কাজ করতেন। এখন আমাদের 4 প্রজন্ম চলছে, তোমাদের পরে আর এই সব কিছু করতে হবে না, কারণ আমাদের বংশ এবার অভিশাপ থেকে মুক্তি পাবে। এই সত্যিটা বাড়ির কেউ জানে না। আমি আজ পর্যন্ত আমাদের বাড়ির কোনো বউয়ের গায়ে হাত পর্যন্ত দিইনি, কারণ ওরাই তো আমাদের বাড়ির সম্মান। আমার মৃত্যুর পর এই সত্যিটা বাড়ির সবাইকে বলো, যাতে সবার মন থেকে আমার প্রতি সন্দেহটা দূর হয়। জ্যাঠামশাইয়ের কথা শুনে আমি তো একেবারে চুপ হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, আমি এত বছর ধরে জ্যাঠামশাইকে কতটাই না ভুল বুঝেছিলাম। উনি আমাদের সবার জন্য কি না করেছেন, আর আমি ওনার সম্পর্কে ছি ছি, এখন আমার নিজের উপরই লজ্জা লাগছিল। জ্যাঠামশাই আর বেশি দিন বাঁচলেন না, 1 সপ্তাহের মধ্যেই মারা যান।
ওনার মৃত্যুর পরের দিনই আমি বাড়ির সবাইকে একসাথে ডেকে এত বছরের লুকিয়ে থাকা সত্যিটা সবাইকে বলে দিলাম। তারপর ওনার সম্পর্কে যার যার মনে খারাপ ধারণা ছিল সব দূর হয়ে গেল। আর আমাদের পরিবারও অভিশাপ থেকে চিরদিনের মতন মুক্ত হলো। বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।